পাচ্ছি, পুরো ফোর্স দেখতে পাচ্ছি। এবং এই ধুন্ধুমার পরিস্থিতি কেন তৈরি হলো, কখন থেকে তৈরি হলো, ছবি আপনারা দেখেছেন। তবু আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যেটা বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে তাদের যে ফ্লেক্স, দলীয় ফ্লেক্স, সেই ফ্লেক্স ভেঙে দেওয়া হয়েছে এবং তার জায়গায় তৃণমূলের ফ্লেক্স বা তৃণমূলের যিনি প্রার্থী অর্থাৎ সায়ন্তিকা ব্যানার্জি, তার ছবি লাগানো হয়েছে। এই নিয়ে গোটা গন্ডগোলের সূত্রপাত। এবং এই ঘটনা এখানকার বিজেপি প্রার্থী সজল ঘোষ যেমনটা জানাচ্ছেন যে দুপুরে 2:30 পর এই ঘটনা ঘটেছে এবং তারপরে পরিস্থিতি ক্রমশ সরগরম হতে থাকে। উভয় পক্ষের মধ্যে হাতাহাতি, মারপিট, ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়। সায়ন্তিকা চ্যাটার্জি তিনি এখানে চলে আসেন, তৃণমূল প্রার্থী সায়ন্তিকা তিনি এখানে চলে আসেন এবং যেমনটা সজল ঘোষ বলছেন যে এলাকার কাউন্সিলর, চেয়ারম্যান সবাইকে নিয়ে চলে আসা হয়। অপরদিকে এককভাবে সজল ঘোষ ছিলেন এবং যারা বিজেপি কর্মী সমর্থক এই এলাকার তারা ছিলেন। কিন্তু আমার কথাটা হচ্ছে, যখন মারামারি পরিস্থিতিটা তৈরি হয়েছিল তখন ঠিক কি হয়েছিল? আমি আমার কর্মীদের অনুরোধ করব, দয়া করে কেউ এসবের মধ্যে জড়াবেন না। সম্মুখ সমরে সজল সায়ন্তিকা। শনিবার সন্ধ্যায় বরানগরে তুমুল উত্তেজনা। ড্রেনের মধ্যে বিজেপির দলীয় পতাকা ফেলে দেওয়া হয় এবং একই সঙ্গে আমি যে ছবি দেখাচ্ছি, একদিকে হচ্ছে সজল ঘোষের কার্যালয় বরানগরে, উল্টো দিকে একেবারে তৃণমূলের দলীয় পতাকা কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে। এখন নয়, আপনারা চলে আসুন, যা হবে গণতান্ত্রিক ভাবে। ঘটনার সূত্রপাত ব্যানার লাগানোকে কেন্দ্র করে। টবিন রোডের কাছের এক মোড়ে ব্যানার টাঙায় বিজেপি, সেই ব্যানার ছিঁড়ে দেয় তৃণমূল। এই নিয়ে দুপক্ষের বিবাদ। ঘটনাস্থলে সজল ঘোষ পৌঁছলে উত্তেজনা আরো ছড়ায়। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে পৌঁছন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। দুই পক্ষের বিবাদ থেকে বচসা। সবই হলো পুলিশের সামনে। কিন্তু তারা তো দলদাস, তাই ঠুটো জগন্নাথ। একে অপর পক্ষকে দেখে স্লোগান দিতে শুরু করে। রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন সজল। এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ঠিক যেই জায়গায় ঘটনাটি ঘটেছিল সেখানে এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয় করা হচ্ছে। এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক হলেও সেই মুহূর্তে কিন্তু কার্যত পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে গেছিল। ঘটনাস্থলে পৌঁছে দুপক্ষকে আলাদা করে কেন্দ্রীয় বাহিনী। বরানগরকে অশান্ত বিজেপি করার চেষ্টা করছে। এখানে আমাদের মহিলারা আমাদের কর্মীদেরকে বহিরাগতদের বাইরে থেকে এনে অটিস্টিক দিয়ে এরা ইনজিওর করেছে। এই নোংরামি বরানগরে চলবে না। বরানগরের মানুষ গণতান্ত্রিক অধিকারের জবাব দেবে। এই গেটটাকে ওরা খুলে দেয়, খুলে দিয়ে আমাদের হোর্ডিং ব্যানার ফেলে দিয়ে এই বিশ্বজিৎ বর্ধন তারপরে দিয়ে এটা লাগিয়ে দিয়েছে। সেটা আমাদের কর্মীরা যখন প্রতিবাদ করে আমরা পুলিশকে জানাই, তখন এসে ওরা, আমরা হাত দিয়ে দিই, আমরা চাইলে এখন ভেঙে দিতে পারি। পুলিশ এসে আমাদেরকে সাথেই উল্টে তারা এ করে, আমাদের সাথেই বচসায় পুলিশ জড়ায়। বিজেপির ব্যানার ছিঁড়ে ঝামেলা শুরু করে তৃণমূল। কিন্তু কেন? 26-এ পরাজয়ের আতঙ্কে কি তৃণমূলের ঘুম উড়ে গিয়েছে? তাই কি পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাইছে? ঝামেলা করে শিরোনামে থাকতে চাইছে? রিপাবলিক বাংলা। আমি একটু এখানে কয়েকজন আছেন, তাদের সঙ্গে একটু কথা বলি। দিদি, কি হয়েছিল বলুন তো, শুরুটা কিভাবে হয়েছিল? শুরুটা হঠাৎ করে দেখা গেল
যে আমাদের এখানে একটা পোস্টার দেওয়া ছিল, এই জায়গাটায় বড় ফ্লেক্স ছিল, আচ্ছা। যেটা আগের বছর মানে আমাদের যখন উপনির্বাচন হয়েছিল সেটা তখনও ছিল, কিন্তু তখন এইভাবে অ্যাটাকটা হয়নি, অন্যভাবে অ্যাটাক হয়েছিল। কিন্তু পরবর্তীকালে যখন দেখা গেল আজকে যখন আমাদের সকালবেলায় প্রচারের পর যখন আমরা আমাদের সকল দাদার সাথে আমাদের যখন সকল কর্মীরা তখন বিশ্রাম নিচ্ছিল, হঠাৎ কটার সময় এটা কটার সময় এই 5টার সময় এরকম সময়, তখন হঠাৎ দেখা গেল এখানে একটা বড় ফ্লেক্স ছিল আমাদের বড় মতন, সেই ফ্লেক্সটা দেখাচ্ছে হঠাৎ করে নেই, এবং সেখানে আমাদের যিনি আছেন তৃণমূলের যে শান্তিকা বিধায়ক, হ্যাঁ। বিধায়ক শান্তিকা ব্যানার্জি হঠাৎ করে এখানে বড় করে সেম সাইজ কি করে এটা হয়, এটা কি করে ও সম্ভব? তার মানে এখানে যে সাইজে, আচ্ছা এখানে ছবিটাও একজন দেখাচ্ছেন আগে পরে করে, যে সাইজে এখানে বিজেপির ফ্লেক্স লাগানো ছিল, সজল ঘোষ প্রার্থী হিসেবে লড়াই করছেন সেটা দেওয়া ছিল, এই যে ছবিটা ছিল সেটার জায়গায় পরবর্তী সময় হঠাৎ দেখা গেল যে সায়ন্তিকা ব্যানার্জির একটা ফ্লেক্স চলে এসেছে এবং দুটোর সাইজ একেবারে সেম। এইবার তার মানে এটা মাপযোগ করা হয়েছে। করে এটা প্রণোদিত ইচ্ছে করে এটা প্রণোদিত ভাবে করা হয়েছে। আমাদের ফ্ল্যাগ গুলো পর্যন্ত নর্দমায় এখনো রয়েছে, দেখি দাদা দেখাচ্ছেন যে ফ্ল্যাগ নর্দমা, দাদা দেখাচ্ছেন নর্দমায় পড়ে রয়েছে। বাস দাঁড়াও ওটা দেখি এই যে এইখানে দেখুন খেলা রয়েছে, সেগুলো নর্দমায় পড়েছিল, তোলা হয়েছে। এখানে আমাদের ফ্ল্যাগ গুলো সব নর্দমায় ফেলে দিয়েছিল, এই ফ্ল্যাগ একটাও ছিল না, খুলে দিয়েছিল সমস্ত। আর ওদের ফ্ল্যাগ সম্পূর্ণ ভর্তি করে যাতে এখানে সমস্যা বাড়ানো যায়, একটা আতঙ্ক সৃষ্টি করা যায়। না, কিন্তু আমার কথা হচ্ছে যে মারপিটটা কখন শুরু হলো, ঝামেলাটা কখন শুরু হলো? মারপিটটা হয়নি, মারপিটটা ওরাই শুরু করেছে এখান থেকে, মূলত ওরাই ওখান থেকে শুরু করেছে 4টে থেকে, ওরা 4:30 নাগাদ ঠিক সন্ধ্যে পর থেকে 5:30 পর থেকে ওরা রেডি। 2021 সালে ঠিক এরকমটাই বর্ণনগর 1 নম্বর ওয়ার্ডে যখন পার্লামেন্টে পৌঁছাতে যখন যাওয়া হয়েছিল, ঠিক আপনার আড়াইশি বাজার মানে বর্ণনগরে 15 নম্বর এবং 1 নম্বরের সংযোগস্থলে ঠিক যেই ওরা ঝামেলা শুরু করেছিল প্রচারের শেষ দিনেই, আজকে ঠিক আপনার একই ধরনের ঝামেলা, সেম পুরো পরিকল্পিতভাবে সেই সময় করেছিল এই ভদ্রলোক, মানে যিনি আজকে এসেছিলেন এনার নেতৃত্বে। কে ভদ্রলোকের নাম কি? কি নাম যেন? বিশ্বজিৎ বর্ধন। কাউন্সিলর বিশ্বজিৎ বর্ধন 27 নম্বরের কাউন্সিলর, ওনার নেতৃত্বে হয়েছে, ওনার নেতৃত্বেই শুরু করেছেন উনি। তারপরে তৃণমূল শুরু করেছে, সকলে এসছে, করেছে এগুলো এসে ইচ্ছা প্রণোদিত করে দেখছে আসলে আমরা এগিয়ে যাচ্ছি, দাদার প্রচারটা ঠিকঠাক হচ্ছে, লোকজন আমাদের রেসপন্স খুবই ভালো পাচ্ছি, সেই জন্য এই হিংসা দিয়ে এইটা ইচ্ছা প্রণোদিত করে এরা করেছে। আচ্ছা আমি শুনছিলাম যে একজন মারও খেয়েছেন, মানে কে কারা মার খেয়েছেন? দেখি চলুন তার কাছে। আমারও লেগেছে। আসুন দেখি কোথায়? এখানে আঁচড় লেগে গেছে হালকা। আচ্ছা এখানে আসুন কে মার খেয়েছে, আসুন আমার সঙ্গে আসুন। দেখি আমি ভিডিও জার্নালিস্ট, আমি একটা মহিলার সঞ্জয়কে ঘুষি মেরেছে, একজন পুরুষ মানুষ অসুস্থ বোধ করছে দীর্ঘক্ষণ সময় ধরে। এই পূজা এদিকে কে মার খেয়েছেন? কি হয়েছিল? আপনি কোথায় ছিলেন? আমরা যখন প্রতিবাদ করছিলাম, যে জিজ্ঞেস করছিলাম যে কেন খোলা হলো আমাদের এটা, তখন বিশ্বজিৎ বন্ধু দাঁড়িয়ে থেকে বললো যে এরা মানে যিনি কাউন্সিলর, যিনি বললো যে ওরা বেশি বাড়াবাড়ি করছে, ওদেরকে ধরে মার। তখনই একটা লোক পুরুষ মানে তৃণমূল কর্মী, ও ফট করে দেখলো না যে নারী বলে আমাকে এসে সোজারে আমার বুকের মধ্যে ঘুষি মারলো। সেই সময় পুলিশ কি তখন এসেছে? হ্যাঁ, পুলিশ দাঁড়িয়ে দেখছি, পুলিশ দাঁড়িয়ে দেখছে। পুলিশ তখন বলছি মানে তৃণমূলের কেউ একজন মারধর করছে আপনাকে, আপনাদের অভিযোগ অনুযায়ী তিনি তৃণমূল করে? হ্যাঁ, সে তৃণমূল করে। আমি যখন বললাম পুলিশকে যে আমাকে এরকম করে মারলো, আপনি কোনো স্টেপ নিন, তখন উনি চুপচাপ করে হেঁটে চলে গেল পাশ দিয়ে। পুলিশের কি কাজ? পুলিশ তো চুরি পড়ে আছে, পুলিশের কাজটা কি? পুলিশের কোনো কাজ নেই, পুলিশ এখন তৃণমূলের কথা। এটা চারিদিকে আমি দেখতে পাচ্ছি পুলিশ মোতায়েন রয়েছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে। সেই সময়টা যে সিচুয়েশনটা আমরা ফেস করেছি, সেই সময় পুলিশ কি করছিল? পুলিশের কাজটা কি? সাপোর্ট করেছে সাধারণ মানুষ তত সবার কি করছিল পুলিশ তখন? কি করছিল যখন আপনাকে মারা হচ্ছে তখন? কি করছিল? আমাদেরকে মার খাওয়াচ্ছিল পুলিশ দাঁড়িয়ে তামাশা দেখছিল, দাঁড়িয়ে তামাশা আর কিচ্ছু করেননি, কাউকে থামানো পর্যন্ত নেই, শুধু তামাশাই করে গেছে, আর কিচ্ছু করেনি। দর্শকের মতন
ব্যবহার করেছে, যেখানে ওনাদের কথা নয় পুলিশ। ইয়েস, একদমই তাই। তারা এখানে কোনোভাবেই আমাদের কোনো রকমেরই সাহায্য করেনি এবং চুপচাপ দর্শকের মতন দেখেছে। করেনি বলা ভুল, করে না, করেনি কথাটা সম্পূর্ণ ভুল, করে না, কোনো দিনই করে না। এটা মানে কোনো দিনই হয়নি, আজকে বহু বছর আপনি দেখুন না, কোনো দিনই আমাদের বিজেপি কর্মী বলে কি, বিজেপি কর্মীদের কোনো রকম সহায়তাই করে না পুলিশ, কোনো রকম সহায়তা করে না। আমরা যদি মার্কে পড়েও থাকি ও দেখ না, আপনাদের যদি প্রচার থাকে আপনারা তো নিশ্চয়ই পুলিশকে জানান যে আমাদের এই রুট ম্যাপ আছে। পারমিশন দেয় না তো, আমাদের কোনোদিনও পারমিশন দেয় না। কেন কেন কি বলে? না, পারমিশন দেওয়া হবে না। কারণ তার তো একটা কারণ থাকবে। সবাই জানি আমরা কারণটা কেন, কারণ এখানকার যিনি শাসক দলের যে প্রভাব, আপনি হয়তো রিসেন্ট ব্রিগেডে ঘটনাটা দেখেছেন, যে ধর্ণা মঞ্চে ধর্ণা হলো, নাটক হলো, নাটক হওয়ার পর ওখানে পরিকল্পনা সব কিছু হয়ে গেল। এবার তারা চাইছে মরিহাবে জিততে, কারণ বুঝে গেছে যুব সমাজ রয়েছে যারা চাকরির দাবিতে, তারা মূল যে দাবিগুলো সেগুলো নিয়ে সরব হয়েছে। অর্থাৎ আমরা যে ছবিটা এখানে দেখতে পেলাম যে এই জায়গাতে বিজেপির ফ্লেক্স ভেঙে তৃণমূলের ফ্লেক্স লাগানোর চেষ্টা করা হয়। পরিস্থিতি যখন ধুন্ধুমা তখন কাউন্সিলরের নেতৃত্বেই নাকি হামলাটা শুরু হয়, এমনটাই বলছেন যারা আহত বিজেপি কর্মী সমর্থক রয়েছেন। এবং পুলিশের ভূমিকা নিয়ে তাদের দাবি হচ্ছে যে পুলিশ কেবলই মাত্র দর্শকের ভূমিকা পালন করেছে, আর কোনো ভূমিকা পালন করেনি, যেটা বরাবর নাকি পুলিশ করে থাকে বলে দাবি করছেন মদননগরের বিজেপি কর্মী সমর্থকরা। যে কার্যালয় তৈরি করা হয়েছে সেখানেই রয়েছেন। আমি সময় অপচয় করব না, আমি সরাসরি একবার সজলদার কাছে চলে যাই। সজলদা, এই গোটা ঘটনার সূত্রপাত কিভাবে, আপনি কখন জানতে পারলেন, আপনার কাছে কি খবরটা আসে? আপনি কি শুরু থেকে ছিলেন? আমি শুরু থেকে ছিলাম না। আমরা 2:30 অবধি আমাদের ক্যাম্পেনিং হয়, সকাল 9টা থেকে 2:30 অবধি প্রায় ক্যাম্পেনিং চলে। তারপর স্বাভাবিকভাবে আবার বিকেল 5টা থেকে ক্যাম্পেনিং শুরু হওয়ার কথা। কর্মীরা একটু নিজেদেরকে রিফ্রেশ করতে গেছে, ফ্রেশ হতে গেছিল। ঠিক সেই সময় হঠাৎ অফিসে 2-3 জন কর্মী ছিল, তারাও বাইরে বুঝতে পারেনি, তারা ভেতর দিকটা ছিল। তারপর তারা খবর দেয় যে এভাবে আমাদের ফ্লেক্স খুলে অন্য লোক ফ্লেক্স লাগিয়ে দিয়েছে, সায়ন্তিকার ফ্লেক্স লাগিয়ে দিয়েছে। মানে যেখানে, আমি একটু বাধা দিচ্ছি, যেখানে বিজেপির ফ্লেক্স লাগানো ছিল সেটা খুলে তৃণমূলের বা সায়ন্তিকার ফ্লেক্স লাগানো হচ্ছে। ফ্লেক্স লাগিয়েছে না, আমাদের যা মাপ, যে ফ্রেমের মাপ, সেই মাপ আগে থেকে নিয়ে গেছে। সেই মাপ নিয়ে সেম টু সেম মাপের জিনিস নিয়ে চলে এসেছে। নিয়ে আমাদের অ্যাবসেন্সে সেটা খুলে দেয়, খুলে দিয়ে তারা নতুন ওদেরটা বসিয়ে দেয়। তখন বোধহয় 3:30-4টে নাগাদ মানে আমি একটু বাড়িয়েছি, মানে ওদের আপনাদের নজরে আসে গোটা বিষয়টা তখন ওই দুপুর বিকেল নাগাদ, বিকেলবেলা নজরে আসে যে ততক্ষণে ফ্লেক্স চেঞ্জ করা হচ্ছে। আচ্ছা, তারপর চেঞ্জ করা হয়ে গেছে, চেঞ্জ করা হয়ে গেছে। সকালে ছিল, সকালে যেমন থাকার তেমন, সকালে মানে 2-2:30টার সময় তো ছিল। আচ্ছা, যা হয় ওই ধরুন 4টে-5টে নাগাদ বিষয়টা হয়। হওয়ার পর আমাদের কর্মীরা আবার পৌঁছে যায়, আমারও আসতে একটু সময় লেগে যায়। তারপর যা যা হয় তাই হয়েছে। আপনারা তো প্রতিবাদ করছিলেন, পাল্টা তো দেখলাম তৃণমূলে আওয়াজ তুলছে, তারাও অভিযোগ করছে তাদেরও নাকি ফ্লেক্স ইত্যাদি ভাঙচুর করা হয়েছে। তৃণমূলের ফ্লেক্স ভাঙছে শুনলে জনগণ আমাকে অ্যাওয়ার্ড দিয়ে দেবে, জনগণ আমাকে অ্যাওয়ার্ড দেবে। আমার কথা হচ্ছে যে বরানগরের যে ছবি, সেই ছবি দেখে কি মনে হচ্ছে? বরানগর কি ভিতরে ভিতরে ফুঁসছে, কোনো চোরাস্রোত বইছে কি বরানগরে? আমি আপনাকে বলছি, আজকে ওরা শুধু পুরো বরানগর অ্যাসেম্বল করেছিল, 12-14টা কাউন্সিলর হাজির হয়েছিল, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আরও বিভিন্ন কাউন্সিলররা, সায়ন্তিকা দেবী নিজে, সবাই হাজির হয়েছিলেন। এখানে আমরা একা ছিলাম আর আমার কয়েকশো ভাই বোনেরা ছিল, যথেষ্ট ছিল। মানে এই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য কাউন্সিলর থেকে শুরু করে সায়ন্তিকা, যিনি বিধায়ক এবং প্রার্থী, ফের একবার সবাইকে চলে আসতে হয়েছে এই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য। সামাল দিতে আসেনি, ওদের সৌগত রায়ের 1 নম্বর ফেভারিট এমএলএ, সৌগত রায়ের ভাষায় তার নাম হচ্ছে সায়ন্তিকা দেবী। গত কয়েকদিন আগে উনি সায়ন্তিকা দেবীকে অ্যাডভাইস করেছিলেন যে গাড়িতে করে সমাজবিরোধী নিয়ে ঘুরবে না। মানে এটা সৌগত রায়ের পছন্দ নয়, সায়ন্তিকা দেবীর গাড়িতে অন্য কেউ ঘুরুক। কিন্তু গতকাল উনি বুঝেছেন তাহলে ওনার ফেভারিট 1 নম্বর বিধায়ক বা বিধায়িকা, তাকে আর দ্বিতীয়বার বিধায়িকা বলা যাবে না। শি কেম ফ্রম বাঁকুড়া
কোথায় যাবেন সেটা জানি না, তখন চলে যাবেন। সেই কারণে সৌগত রায় গতকাল মিটিংয়ে ওদের কর্মী সভায় বলেছেন, তুই হেরে যাবি যদি না মারপিট করতে পারিস। আচ্ছা, তার মানে আপনি, আমি দায়িত্ব নিয়ে বলছি। আচ্ছা মানে আপনি বলতে চাইছেন যে সৌগত রায়ের নির্দেশে, মানে আমি আপনার কথা বুঝেই বলছি যে সৌগত রায়ের নির্দেশে সায়ন্তিকা ব্যানার্জি এই এলাকায় বিজেপির সঙ্গে জোর করে অশান্তি করছে। হ্যাঁ বলেছে, তুই মারপিট না করলে জিততে পারবি না। আর ওদের মারপিটে করার লোকেরা তারা তো বুঝছে, তাদের সঙ্গে তো পুলিশের যোগাযোগ আছে, পুলিশ তো বুঝছে। দেখবেন ভিক্টোরিয়ার হাওয়া মোড়কটা কাজ নাও করতে পারে, পুলিশ কিন্তু হাওয়া মোড়ক হিসেবে 1 নম্বর। তারা তো বুঝতে পারছে, তারা কিন্তু আমাদের উপর লাঠি চালানোর চেষ্টাও করেনি। কেন মিথ্যা কথা বলবো? তারা দর্শকের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ব্যাপারটা দেখেছে, সামটাইমস এনজয়ও করেছে। কিন্তু ওসির ভূমিকা নিরপেক্ষ নয়। এই ওসির আমরা পদত্যাগ চাই, এই ওসির আমরা ট্রান্সফার চাই। না, কেন আপনারা বলছেন যে ওসির ভূমিকা নিরপেক্ষ নয়? ওসিকে আমি অনেকক্ষণ আগে খবর দিয়েছিলাম। আচ্ছা, কখন কখন খবর দিয়েছেন আপনি? ওই 4:30 আমি খবর পাওয়ার সাথে সাথে আমি দ্বিতীয় কাজটা করি, ওসিকে ফোন করি। আমি দ্বিতীয় কাজটা করি, ওসিকে ফোন করি। তো কিন্তু ওসি তখন কি বললেন, কি জানিয়েছেন আপনাকে? ওসি আমাকে বললেন আমি ফোর্স পাঠাচ্ছি। তারপর ওসির সাথে আবার দ্বিতীয়বার কথা। আচ্ছা, তিনি বলেন যে, আমি বললাম এটা তাহলে যদি সরকারি রাস্তায় আমরা গেট করেছি, এটা যদি বেআইনি হয়, আমাদের বক্তব্য ছিল সেটা পুলিশ খুলবে। দল কেন করবে? কোনো লোক, তৃণমূলের লোক এসে কেন খুলবে? আর যদি বেআইনি হয় সেখানে তৃণমূল কেন ফ্ল্যাগ লাগাবে? আমাদের ফ্ল্যাগে হাত যদি দিতে হয় পুলিশ দেবে, আমাদের ফ্ল্যাগে যদি হাত দিতে হয় তাহলে পুলিশ দেবে, তৃণমূল কেন দেবে? হ্যাঁ, একটু গরম জল খাচ্ছি, আমার গলাটা ধরে গেছে। তো পুলিশ কেন হাত দেবে? ঠিক, এইটা আমাদের বক্তব্য ছিল। এইবার দেখুন, তৃণমূল কেন হাত দেবে? পুলিশ আসবে, পুলিশ খুলবে, আইন খুলবে, তোরা কেন হাত দিবি? হ্যাঁ, কোনো দল কেন দেবে? এটা হচ্ছে সজল ঘোষের বক্তব্য। যত ব্যানার ছিল এখানে, মধ্যে যত ঝান্ডা ছিল সব খুলে দিয়ে চলে গেছে। আমি আপনাদের সিসিটিভিতে সব পরে ফুটেজ দিয়ে দেবো। গলিতে সিসিটিভি চালু হয়ে গেছে, সব ফুটেজ দিয়ে দেবো যে আমাদের ফ্ল্যাগ কিভাবে খুলছে। সৌরভকে ডাকো তো, সৌরভকে বলো ওই ফুটেজগুলো বার করতে। বেশ, সিসিটিভি ফুটেজ পেলে নিশ্চয়ই সেটা রিপাবলিক বাংলা দর্শকদের দেখাবে যে আদতে ঠিক ওই বিকাল 4টে 4:30 নাগাদ বা 2টোর পর, 2টো থেকে 4টের মধ্যে ঠিক কি হয়েছে এই বরানগর এলাকায়। আমার এখান থেকেই মনে হচ্ছে যে এই যে কেন্দ্রীয় বাহিনী, আমি আজকেও দেখছিলাম বাইরে কেন্দ্রীয় বাহিনী সব মোতায়েন রয়েছে, দাঁড়িয়ে রয়েছে, তাহলে নির্বাচন কমিশনের সিদ্ধান্তটা ঠিক না ভুল আজকের দিনে হয়তো আরো বেশি স্পষ্ট। বাহিনীকে আনা হয়েছে অনেক পরে, কেন্দ্রীয় বাহিনীকে অনেক পরে আনা হয়েছে। হ্যাঁ, মানে পুলিশ জানাবে তবে না কেন্দ্রীয় বাহিনী আসতে পারবে। এটাই আমার বক্তব্য। যদি কেন্দ্রীয় বাহিনী রাজ্যের পুলিশের হাতে থাকে তাহলে নির্বাচন অবাধ বা শান্তিপূর্ণ সম্ভব নয়। আর যদি নির্বাচন কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয়ভাবে পরিচালিত হয়, তাহলে এই নির্বাচনে একটা লোককে চিমটিও কাটতে পারবে না। আর এত লক্ষ লক্ষ কেন্দ্রীয় বাহিনীরও আনার কোনো দরকার হবে না, যথেষ্ট। আমাদের মেয়েরা যা করে দিল, ও তাদের কেন্দ্রীয় বাহিনী 2টো এলেই হয়ে যেত। আচ্ছা, আমি এখান থেকে একটা শেষ প্রশ্ন করতে চাই। যখন বরানগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এলাকায় এই পরিস্থিতি দেখতে পাচ্ছি, তখন একটা প্রশ্ন করতে ইচ্ছা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমাদের রাজ্যে নাকি প্রায় রাষ্ট্রপতি শাসনটা চলছে অঘোষিতভাবে। আমি একটু আপনার কাছে জানতে চাই যে আমাদের রাজ্যে কি অবস্থা? অঘোষিত যদি হয়, ঘোষণা করে দিন, উনিই করে দিন, ঝামেলা মিটে যায়। আমাদের রাজ্যে কি সত্যিই তাই? আমি ছাড়িলাম, আমি পদত্যাগ করিলাম, রাজ্যের রাষ্ট্রপতি শাসন উনিই করে দিন। অঘোষিত যখন আছে উনি ঘোষণা করুন, আমার কি? না, এটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় করেন তাহলে তো তিনি ফেল করে যাবেন মুখ্যমন্ত্রী হিসেবে। উনি পাস করেছেন আপনার চোখে? আচ্ছা, 26,000-এর চাকরি খেয়ে অভয়ার মায়ের হাতে টাকা গুঁজে দিতে গিয়ে আপনার মনে হচ্ছে এই সরকার পাস করেছে? বেশ, প্রত্যেকটা পাতায় ডবল জিরো। বেশ, এবার একটা ঘটনা ইতিমধ্যেই বরানগরে আমরা দেখলাম ঘটে গেল। এর আগে উপনির্বাচনেও আমরা দেখেছি এই ধরনের ঘটনা ঘটেছে। উপনির্বাচনে এই হোর্ডিংটাই ওরা খুলেছে। ও, সেই একই হোর্ডিং আবার খুলেছে? একদম। আচ্ছা। উপনির্বাচনে এই হোর্ডিংটাই ওরা খুলে দিয়েছে। সেটা নির্বাচনের মুখোমুখি ছিল বলে আমরা আর ব্যাপারটা নিয়ে বেশি এতে যাইনি, আমরা আর তাতে শোরগোলে যাইনি। কিন্তু এবারে ময়দান লড়াইয়ের ময়দান না, তখনও লড়াইয়ের ছিল। ভাবলাম প্রথম রাতেই বেড়ালটাকে
আর কি করতে হয় সেটা করে দেবো। আচ্ছা আমার যেটা সর্বশেষ প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে যে এত কিছুর পর সজল ঘোষ কালকে সকাল থেকে ফের একবার লড়াইয়ের ময়দানে থাকবেন, বরানগরে ফের আসবেন, প্রচার করবেন, মুখোমুখি হবেন যে বাড়ি যাবো না তো, আমি তো এখানেই থাকি। গোটা রাত এখানেই থাকবেন? থাকি তো। আচ্ছা, আজকেও থাকবেন? হ্যাঁ। যা হবে দেখা যাবে। কি আবার হবে? কিচ্ছু হবে না। আমার বোনেরা আছে, ভাইরা আছে, আর সবার ওদেরও কিছু হবে না, কারণ আমি আছি। বেশ, নিশ্চিন্ত থাকো। সজল ঘোষের সঙ্গে আমরা কথা বললাম, যথেষ্ট কনফিডেন্ট দেখতে পাওয়া যাচ্ছে সজল ঘোষকে, এবং গোটা রাত তিনি বরানগরের মাটিতেই বসে থাকবেন, মাটিতেই রাত কাটাবেন বলছেন সজল ঘোষ। আজকে সব থেকে বড় খবরটা কি জানেন? অনেকগুলো খবরের মধ্যে একটা গুরুত্বপূর্ণ খবর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি সাংবিধানিক প্রধান হোক দেশের বা দেশের প্রশাসনিক প্রধান, কাউকেই কুরুচিকর আক্রমণ করতে, অপমান করতে ছাড়ছেন না। দ্রৌপদী মুর্মুর ক্ষেত্রে কি ঘটনা ঘটেছিল আপনারা ইতিমধ্যেই জানেন, আর এবার ছাড় পেলেন না দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগে ব্রিগেডে এসেছেন, তার আগেও বেশ কয়েকবার তিনি এসেছেন, একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন এবং জনসভা করেছেন। আগামীতেও তার কর্মসূচি রয়েছে ভোটের আগে এই রাজ্যের মাটিতে আসার। এবার তাকেই অনুপ্রবেশকারীর সঙ্গে তুলনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের প্রধানমন্ত্রীকে কুরুচিকর ভাষায় আক্রমণ মুখ্যমন্ত্রী। ঈদের মঞ্চ থেকে নরেন্দ্র মোদীকে অনুপ্রবেশকারী বলে অপমান মমতা ব্যানার্জির। आप बोलते हैं इसको नाम कर दो, उसको नाम कर दो, ये सब इन्फिल्ट्रेटर्स है। मैं तो कहेंगे आप सबसे बड़ा इन्फिल्ट्रेटर्स है, आपका सरकार है। রাজনীতি করতে গিয়ে প্রধানমন্ত্রীর কুর্সির মর্যাদা করতেও কি ভুলে গেলেন মমতা ব্যানার্জি? বিজেপিকে আক্রমণ করতে গিয়ে দেশের পররাষ্ট্র নীতি নিয়েও মন্তব্য করে বসলেন মমতা ব্যানার্জি। अब सऊदी अरबिया जाके हाथ मिलाता है, गला मिलाता है, तब आपका असर नहीं पड़ते है। वो हिंदू और मुसलमान है, और इंडिया आके अब भूल जाता है। অবশ্যই প্রথম নয়, এর আগেও একাধিকবার দেশের প্রশাসনিক প্রধানকে আক্রমণ করেছেন তৃণমূল নেত্রী। এমনকি রাষ্ট্রপতিকেও সম্মান জানাননি মমতা ব্যানার্জি। মোদি সবচেয়ে বড় চোর, মোদি সবচেয়ে বড় চোর, মোদি সবচেয়ে বড় চোর, অমিত শাহ বড় চোর, মোদি সবচেয়ে বড় চোর, বিজেপি চোর চোর, চোর হটাও, চোর হটাও, বিজেপি হটাও। মাননীয় রাষ্ট্রপতি, তাকে আমরা সম্মান করি, তাকে দিয়েও পলিটিক্স বেচতে পাঠানো হয়েছে, বিজেপির এজেন্ডা বেচতে পাঠানো হয়েছে। আই এম সরি ম্যাডাম, আই হ্যাভ এ গ্রেট রিগার্ডস ফর ইউ, বাট ইউ আর ট্যাপড বাই দ্য বিজেপি পলিসি। প্রধানমন্ত্রীকে অপমানের পাল্টা দিয়েছেন বিরোধী দলনেতাও। মাথা ঠিক নেই, হেমন্ত সোরেনের সাহায্য নিয়ে রাঁচি যাওয়া উচিত। সড়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও। প্রধানমন্ত্রী ভারতবর্ষের সব থেকে জনপ্রিয়তম নেতা, ভারতের নেতা, তাকে গালি দেওয়ার, অনুপ্রবেশকারী বলার মুখ্যমন্ত্রী চেষ্টা করেছেন। বাংলার মানুষের সঠিক সময়ে জবাব দেবে। তো মাননীয় প্রধানমন্ত্রী যদি অনুপ্রবেশকারী হন এই রাজ্যে বা এই দেশে, তাহলে তো ভারতবর্ষের আমাদের সবাইকে এক কথায় অনুপ্রবেশকারী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারা ওই ঈদের নামাজে ছিল তারাই একমাত্র এখানকার স্থায়ী বাসিন্দা, আর আমরা সবাই হচ্ছে অনুপ্রবেশকারী। 26-এ তৃণমূলের পায়ের তলার মাটি নড়বড়ে, ভোটে হারের ভয়ে বেলাকাম মমতা ব্যানার্জি। দেশের অপমান, রাষ্ট্রের প্রশাসনিক প্রধানকে অপমান করতেও পিছপা হচ্ছেন না মাননীয়া। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।